হ্যালো। হ্যালো। জি, হ্যালো। সালাম আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম we আসসালাম। can we can start on now. Okay, we can start on and um, আমরা আজকে বেসিক্যালি ডিসকাস করব আইএলটিএস রাইটিং নিয়ে। এবং অল ইউ নো, আপনারা সবাই জানেন যে আইএলটিএস রাইটিংটা বেসিক্যালি দুটো পার্টে হয়। একটা হচ্ছে টাস্ক ওয়ান এবং হচ্ছে টাস্ক টু। তো টাস্ক টু এবং টাস্ক ওয়ান এর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে টাস্ক টু আমাকে ব্যান্ড আমাকে একটা এসে লিখতে হয়, এবং টাস্ক ওয়ানে আমাকে একটা, যদি জিটি এক্সাম দেন তাহলে আপনাকে একটা লেটার লিখতে হবে। আর যদি আপনি একাডেমিক হন তাহলে আপনাকে একটা গ্রাফ লিখতে হবে। তো আমাদের বেসিক আজকে আমরা শুরু করবো রাইটিং টাস্ক টু দিয়ে শুরু করবো, এবং বেসিক সিলেবাসটা কি হবে সেটা আমি আপনাদের দেখাবো। তো আমাদের প্রথমে যেটা জেনে নেওয়া দরকার, সে ফর এক্সাম্পল আমার ইম্পর্টেন্সের লেভেলটা কোথায় থাকে। রাইটিং টাস্ক টুতে আমার ইম্পর্টেন্সের লেভেলটা কোথায়, আর রাইটিং টাস্ক ওয়ানে আমার ইম্পর্টেন্সটা কতটুকু দেওয়া দরকার, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে আপনি ভুল জায়গায় ফোকাস করবেন। সে ফর এক্সাম্পল আপনি ধরেন খুব টাস্ক ওয়ানে খুব মাতামাতি করছেন, অনেক কিছু করছেন, বাট টাস্ক ওয়ানে আপনি টাস্ক টুতে কম গুরুত্ব দিচ্ছেন, তাহলে কি হতে পারে? আবার টাস্ক টুতে আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, দেওয়া দরকার আছে কিনা, বা টাস্ক অনেক কম দিচ্ছেন, এটা দেওয়া দরকার আছে কিনা। এই বিষয়গুলো আছে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদের দরকার। দ্যাটস ওয়াই আমি আপনাদের সামনে একটা আইএলটিএস রাইটিং স্কোর ক্যালকুলেটর নিয়ে বসেছি, যে কোনটায় কত পাইলে আপনি কত পাবেন আর কি। এটা দিয়ে শুরু হোক, এরপর ডিপেন্ড করে আমরা আসলে পরবর্তী পয়েন্টে যাব। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে রাইটিং টাস্ক টু স্কোর, হিয়ার রাইটিং টাস্ক ওয়ান স্কোর। রাইটিং টাস্ক টুতে ধরেন আপনি 6 পেয়ে গেছেন রাইটিং টাস্ক টুতে। রাইটিং টাস্ক ওয়ানে আপনি সময় পাননি, ঠিক মতো লেখার সুযোগ পাননি, কাজে এখানে আপনাকে আইএলটিএস স্কোর আপনার 5 চলে এসেছে। তাহলে ওভারঅল স্কোর আপনার কত হবে? এই দুটো যদি আমরা টেনে দিই, টেনে দিলাম, এই যে টেনে দিচ্ছি আমি, টেনে দিলে দেখবেন মজার বিষয় হচ্ছে রাইটিং 6 চলে আসছে। অর্থাৎ আপনি টাস্ক ওয়ানে 5 পাওয়ার পরও আপনার স্কোর কিন্তু রাইটিং টাস্ক টুতে 6 আছে, ওভারঅল স্কোর 6 চলে এসেছে। আবার ধরেন রাইটিং টাস্ক ওয়ানে টাস্ক টুতে আপনার 5.5 চলে এসেছে, আর আপনি আহ, এটা একটু মোটামুটি একটু ভালো করে লিখছেন। রাইটিং টাস্ক ওয়ান সেক্ষেত্রে 6.5 চলে এসেছে। তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাবো, দেখেন আপনার স্কোর হবে 5.5, মানে রাইটিং টাস্ক টুটাই থাকছে এখানে। আবার ধরেন আপনি রাইটিং টাস্ক টুতে আপনি ব্যান্ড 7 পেয়েছেন, ফাইন, কিন্তু টাস্ক ওয়ানে খুব বেশি সময় দিতে পারেননি, তাই আপনি টাস্ক ওয়ানে আপনি 6 পেয়েছেন। এখন আমরা যদি দেখি আপনার ব্যান্ড স্কোর কততে আসে, তাহলে দেখবেন 7-এ চলে আসছে। তার অর্থ কি দেখেন, আপনি টাস্ক টুটা কত বেশি ইম্পর্টেন্ট টাস্ক ওয়ানের চেয়ে, অনেক হিউজ ইম্পর্টেন্ট, রাইট? তারপর দেখেন, আপনার ধরেন কোনো কারণে আপনার রাইটিং টাস্ক টুতে 6.5 পেয়েছেন আপনি, টাস্ক টুতে 6.5। এখন আপনার তো ব্যান্ড 7 পেতে চান আপনি, তাহলে আমরা একটু নিচের দিকে আসি। ব্যান্ড 7, ব্যান্ড 7, ব্যান্ড, এই যে ব্যান্ড 7, ব্যান্ড 7। তাহলে এবার আপনি টাস্ক ওয়ানের ক্যালকুলেশন করেন, টাস্ক ওয়ানে কত পেলে আমার আসলে ব্যান্ড 7 হয়ে যাবে। এটা হিসাব করলে এসে দাঁড়াবে ব্যান্ড 8। ব্যান্ড 8 পাওয়া রাইটিং এর টাস্ক, যেহেতু প্রোডাকশন স্কিলস, কাজেই এটা আসলে খুব বেশি সহজ হবে না, এটা খুব অনেক বেশি কঠিন হবে। তার অর্থ আমার টাস্ক টুতে যদি ব্যান্ড 7 না আসে, তাহলে ব্যান্ড 7 পর রাইটিং এ খুব কঠিন হয়ে যায়। কাজে এটা এই গ্রাফটা এই জন্যই দেখানো। আজকে থেকে আপনি কেয়ারফুল হয়ে যাবেন যে রাইটিং টাস্ক টু এবং টাস্ক ওয়ানের মধ্যে কোথায় আমাকে আসলে বেশি ফোকাস করতে হবে, কোথায় আমাকে কম ফোকাস করতে হবে, এবং আমাকে কতটুকু পরিশ্রম করতে হবে রাইটিং টাস্ক টুতে, এবং কতটুকু পরিশ্রম করতে হবে রাইটিং টাস্ক ওয়ানে। এই যে আমি একটা পয়েন্ট টেবিল নিয়ে ডিসকাস করলাম আপনাদের সামনে, হ্যাঁ। এখন এই পর্যন্ত ক্লাসে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা ডিসকাস করব। আমি আপনাদেরকে আনমিউট করে দিলাম। এক্স মে দ্য কোশ্চেন। আনমিউট হতে পারেন এবং আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন এই বিষয়ের উপরে, যতটুকু বললাম। তা নাহলে আমি সামনের দিকে যাবো, প্রসিড করবো। টাস্ক টু তে মানে কন্টেন্ট কি থাকবে আর টাস্ক ওয়ানের কন্টেন্ট গুলো কি হবে আবার একটু বললে ভালো হয়। ডেফিনেটলি। তাহলে চলেন আমরা একটু টাস্ক ওয়ান এবং টাস্ক টুর কন্টেন্ট গুলো একটু দেখে আসি। একদম আমরা একটা কেমব্রিজের বইয়ে গেলেই ভালো হয়, একটা কেমব্রিজের বইয়ে গিয়ে দেখলেই ভালো হয়।
এটা কেমব্রিজ 18 আমি ওপেন করেছি। তো কেমব্রিজ 18 যদি আমরা এই যে টাক্স 1-এ আমার এরকম একটা গ্রাফ থাকবে, এরকম একটা গ্রাফ থাকবে, আই নিড টু ডিসক্রাইব দিস ওয়ান। আর টাক্স 2-তে এরকম একটা এসে থাকবে। তো টাক্স 1-এর জন্য যে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার মাত্র 150 ওয়ার্ডস লিখতে হয়। এবং এই কারণে আমার রেকমেন্ডেড টাইম, এটা আমি ইচ্ছা করলে বেশি সময় স্পেন্ড করতে পারি, 20 মিনিটস আমাকে স্পেন্ড করতে হতে পারে। রেকমেন্ড করা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট বলতে একটু কম। আর হচ্ছে রাইটিং টাক্স 2-তে যদি আমি যাই তাহলে এখানে আমাকে 40 মিনিটস আমাকে ডিসকাস করতে হবে, এবং এখানে ডিফারেন্ট টাইপের একটা এসে লিখতে হয়। ফলোয়িং টপিকের উপর একটা এসে লিখতে হয়। তো এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে টাক্স 1-এ 150 ওয়ার্ডস, কিন্তু রাইটিং টাক্স 2-তে 250টা ওয়ার্ড অ্যাট লিস্ট লিখতে হবে। অ্যাট লিস্ট মানে কোনোভাবে আপনি এর নিচে লিখতে পারবেন না, ওয়ার্ড কিভাবে কাউন্ট হবে, সবগুলো ওয়ার্ডই কাউন্ট হবে। তো এটা হচ্ছে রাইটিং টাক্স 1 টাক্স 2 মোটামুটি কন্টেন্ট আর কি। আর কোনো কোয়েশ্চেন্স? না হলে আমি প্রসিড করবো সামনের দিকে। ফাইন। আপনারা রেইজ হ্যান্ড করে রাখবেন প্রশ্ন থাকলে, তাহলে আমার জন্য সুবিধা, যে আমি বুঝতে পারবো যে আমি আসলে প্রশ্ন শেষ হয়ে গেছে, সামনের দিকে আগাবো। ফাইন, লেটস মুভ অন। এখন আমার বিগ কোশ্চেন আসে যে রাইটিং টাস্ক 2 নিয়ে যেহেতু আমরা আলোচনা করব সবগুলো ক্লাসে, রাইটিং টাস্ক 2-তে আমার আসলে কত ধরনের এসে আছে বা আমার প্রিপারেশনটা কেমন হবে সেটা আমার একটু জেনে নেওয়া। রাইটিং টাস্ক 2-তে বেসিকলি আমাদের এই টাইপের এসে গুলো আছে, আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ কথাটার অর্থ হচ্ছে এখানে দুটো পার্ট থাকে এবং দুজন মানুষ ঝগড়া করে, এরকম বিষয়টা আর কি। তো এখানে এই যে এই এসেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউস, মানে দ্য বেস্ট ওয়ে টু সলভ ট্রাফিক প্রবলেম, ফুয়েল প্রাইসটা বাড়ানো। অন্য মানুষরা বলে অন্য অল্টারনেটিভস গুলোই ভালো। তাহলে এখানে দুটো ভিউ আছে আমাদের, এই দুটো ভিউকে থাকার কারণে এটাকে আমরা বলবো আর্গুমেন্টেটিভ এসে। তারপরে টাইপ আসতে পারে কজ এন্ড সলিউশন। আমরা এই টাইপের এসেটা সম্ভবত আমাদের লাইফে করেছি। ট্রাফিক জ্যাম বাড়ছে, এটার কারণ কি, এটার সলিউশন কি। ওপিনিয়ন লিড এসে, ওপিনিয়ন লিড মানে একটা ওপিনিয়ন দেয়া থাকে, যেমন দ্য বেস্ট ওয়ে টু সলভ ট্রাফিক প্রবলেম ইজ টু ফুয়েল প্রাইসটা বাড়া। এটা আপনি এর সাথে অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন, অর্থাৎ টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। একটা ওপিনিয়ন, আমি যে কোনো একটা ওপিনিয়ন দিয়ে দিলাম, এর পক্ষে এবং বিপক্ষে আপনাকে বলতে হবে, অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি করতে হবে আর কি, পক্ষে বিপক্ষে না। আপনি অ্যাগ্রি থাকলে অ্যাগ্রি করবেন, ডিসঅ্যাগ্রি থাকলে ডিসঅ্যাগ্রি হবেন। কিভাবে আমরা এসে লিখবো এগুলো তো আমরা ক্লাসে শিখবো। মিক্সড এসে, মিক্সড এসে মানে অনেক সময় মিক্সড করে থাকে। ধরেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি একটা মিক্সড করে দিয়ে দিল, এটা দেয়। তারপরে আসেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে, এই যে ধরেন একটা ওই যে ফিউল প্রাইস বাড়ালাম আমি ট্রাফিক জ্যাম কমানোর জন্য, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি দুটোই আছে ভাই। প্রবলেম সলিউশন টাইপের এসে এবং কজ ইফেক্ট টাইপের এসে। তো এই ডিফারেন্ট টাইপের এসে আপনাদের পরীক্ষায় আসে রাইটিং টাস্ক 2-তে। তো আমাদের জব হচ্ছে সেটা, সেটা হচ্ছে আমরা এই এসে গুলোকে আমরা ভেঙে 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 শিখবো। আমাদের ক্লাসের প্যাটার্ন হচ্ছে, মানে আমি যেভাবে শেখাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে, প্রথমে আমরা শিখবো ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। তারপরে ক্লাসে আমরা শিখবো বডি প্যারা কিভাবে লিখতে হয়। তারপরে ক্লাসে আমরা শিখবো কনক্লুশন কিভাবে লিখতে হয়। ইন্ট্রোডাকশন, বডি প্যারা, কনক্লুশন, তিনটা পার্ট থাকে আইএলটিএস এর। এই তিনটা পার্ট আমার জানা শেষ হয়ে যায়। ডান। এটা জানা যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমার কাজ হবে হচ্ছে এই এসে টাইপ গুলো ধরে ধরে, প্রতিটা টাইপ ধরে ধরে শেখা, এবং কোথায় বডি পারা একটু চেঞ্জ আসতেছে, কোথায় বডি পারা একটু বেশি লিখতে হচ্ছে, কোথায় বডি পারা একটু কম লিখতে হচ্ছে, এই বিষয়গুলো আমাদের just শিখতে হবে আর কি। দ্যাটস ইট। তাহলে এগুলো হচ্ছে রাইটিং টাস্ক 2, বিভিন্ন টাইপের এসের একটা টাইপ, বিভিন্ন টাইপ। ওকে, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আনমিউট করে দিয়েছি, বলেন। রেইজ হ্যান্ড করলে ভালো হয়। হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে যে আর্গুমেন্টেটিভ এসে আর ওপিনিয়ন লেড দুইটার মানে ডিফারেন্সটা তাহলে কি হলো? এটা ডিফারেন্সটা, এটা আমরা অবশ্য ক্লাসে একদম বিস্তারিত ডিসকাস করব যেদিন এটা পড়বো। তারপর আমি একটু বলে রাখি, আর্গুমেন্টেটিভ টাইপের এসেতে দুটো ওপিনিয়ন থাকে, আর হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে একটা ওপিনিয়ন থাকে। মানে তাহলে ওপিনিয়ন লেড এর মধ্যে আমি মানে শুধু একটা ওপিনিয়নের উপরই ডেসক্রাইব করব? হ্যাঁ, একটা ওপিনিয়ন পর, যেমন ধরেন যে আমার এখানে একটা এই যে পেন্সিল আছে, রেড পেন্সিল। তো রেড পেন্সিল দিয়ে আইএলটিএস পরীক্ষায় রাইটিং লেখাটা ভালো, এটা একজন মানুষ বলছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তুমি এর সাথে কতটুকু অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রি করো, এটা হচ্ছে হলো ওপিনিয়ন লেড।
আর দেখি আমি আশপাশে কোনো কলম টলম আছে কিনা, আছে আর একটা। কিছু মানুষ বলে পেন্সিল দিয়ে আইটিএস এক্সাম রাইটিং লেখা ভালো, কিছু মানুষ বলে পেন দিয়ে লেখা ভালো। তাহলে এখানে ওপিনিয়ন দুইটা, ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর ওপিনিয়ন। ক্লিয়ার? হুম। জি, ক্লিয়ার। থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম। আমার এখানে একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার দরকার। সেটা হচ্ছে রাইটিং টাস্ক টুতে আমার তো যে প্রথম যে আমি এটা লিখতেছি এটা ইন্ট্রোডাক্টরি বা টপিক সেন্টেন্স টাইপের প্রথমে আমি লিখবো, কিন্তু এখানে আমার ওপিনিয়ন, অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এবং বা যে কোনো একটা দিকে আমাকে যেতে হবে, আইদার পজিটিভ অর নেগেটিভ বা ওপিনিয়ন দিতে হবে। সেক্ষেত্রে আমি যখন ইন্ট্রোডাক্টরি বা টপিক সেন্টেন্সে আমি ডিরেক্টলি একজনকে সাপোর্ট করে তারপর আমার লজিক দেওয়া, শেষে কনক্লুডিং রিমার্ক দেওয়া, তো সেটাকে আসলে মানে প্রথমটা কি ডিরেক্টলি যাব, না মানে আমি একেবারে ডাইরেক্ট যাব, না দুইটা দুইটা পার্ট করে নিব? মানে ওখানে প্রথম ওপিনিয়নে যে আমি আহ, এটা বলতেছি পজিটিভ, কিন্তু টু সাম এক্সটেন্ট এটা এটাও নেগেটিভ হতে পারে, ইন্ট্রোডাক্টরিতে আমি এটা বলে আসতে পারি কিনা? ইয়েস। আম, এই প্রশ্নের উত্তরটা দেওয়াটা খুবই জটিল, খুবই কমপ্লেক্স একটা আপনি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে একটা ডিটেলস আলোচনা করতে হবে। যখন আমরা এসেটা সলভ করতে যাব এগ্রি ডিসএগ্রি, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। কারণ আমি অ্যাগ্রি করব নাকি ডিসঅ্যাগ্রি করব, নাকি আমি দুই পার্টেই যাব, এটা আসলে বেসিকলি ডিপেন্ড করে হচ্ছে টাইপ অফ কোশ্চেন্স এবং কোশ্চেন্স এর টপিকের উপরে। কারণ কিছু কিছু টপিক আছে যে কিছু কিছু টপিকে আপনাকে শুধু অ্যাগ্রি করে যেতে হয়, কিছু কিছু টপিকে আপনি দুই সাইডে লিখতে পারেন। যেমন যদি এরকম কথাবার্তা থাকে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, হোয়াট এক্সটেন্ট মানে কতটুকু তুমি অ্যাগ্রি করো কতটুকু তুমি ডিসঅ্যাগ্রি করো, তাহলে ভাই আমি পাশ ছেড়ে যেতে পারি। আমি বলতে পারি আমি এতটুকু অ্যাগ্রি করি এতটুকু ডিসঅ্যাগ্রি করি। আবার এই একই এসেতে আমি বলতে পারি আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি। আবার একই এসেতে আমি বলতে পারি আমি কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি করি। আবার এট দ্য সেম ওয়ে, আপনাকে যদি শুধু বলে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, কোশ্চেন্স এই কথাটা লেখা আছে, এই কথার অর্থ হচ্ছে কি আপনার আসলে আর কোনো অপশন নাই। আপনাকে হয় অ্যাগ্রি করতে হবে নতুবা ডিসঅ্যাগ্রি করতে হবে, এখানে পার্শিয়াল অ্যাগ্রিমেন্টের কোনো সুযোগ নাই। তো এটা এই আমি আরো আবার অনেকগুলো টপিক আছে, যেমন কিছু টপিক আছে সেই টপিকের আপনি পক্ষে লিখলে কিছুই পাবেন না, বিপক্ষে লিখতে হয়, অ্যাটাক করে লিখতে হয়। তো আপনার এটা ডিপেন্ড করে টপিকের উপরে এবং টাইপের উপরে, এবং এটা খুব ডেপথ নলেজের বিষয়। এবং এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব একদম ক্লাসের 5-6টা ক্লাস হয়ে যাওয়ার পরে। দিস ইজ বিকজ, কারণ আমার তো আসলে প্রথমে ওই বিষয়টা ক্লিয়ার হতে হবে, ইন্ট্রোডাকশন, বডি প্যারা, তারপরে হচ্ছে কনক্লুশন, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপর আমাদের এই টপিকগুলো নিয়ে খেলতে হবে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। আমি এটা বুঝতে পারছি, আমাকে আরেকটু বিষয় একটু জানতে চাচ্ছি যে রাইটিং টাস্ক টুতে ইন্ট্রোডাকশন, বডি প্যারা এবং কনক্লুশন, এখানে নাম্বার ভ্যারি করে বা নাম্বারের ভাগ ভাগ আছে কিনা, মানে কোন ইন্ট্রোডাক্টরিতে না নাম্বার কেমন, না ভাগ ভাগ এটা, আছে কিনা? না এটা এটা নিয়ে কোনো ভাগ ভাগ নাই। কারণ আমি একটু পরে ডিসকাস করতাম বিষয়টা যে নাম্বারটা কিভাবে ভাগ হয়। নাম্বারটা আসলে 4টা বিষয়ের উপর ভাগ হয়, এটা আমি একটু পরে ডিসকাস করছি। ফাইন। তাহলে আমরা একটু সামনের দিকে আগে, আপনারা যদি একটু আমাকে ওই যে হ্যান্ড রেইজ করেন তাহলে খুব ভালো হয়। কিন্তু প্রশ্ন করার আগে তাহলে আমি সিরিয়ালটাও দিতে পারি, প্রশ্ন থাকলে আমাকে হ্যান্ড রেইজ করবেন। সামনের দিকে মুভ করি। তাহলে আমি একটু ব্যাকের দিকে যাই। প্রথমে আমরা ক্লাসটা শুরু করেছিলাম একটা ফরম্যাট দিয়ে, টাস্ক ওয়ান ইজ ইম্পর্টেন্ট নাকি টাস্ক টু ইজ ইম্পর্টেন্ট, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে আমরা শুরু করলাম যে রাইটিং টাস্ক টুতে কি ধরনের কোশ্চেন্স আসে সেটি ডিসকাস করেছি। তারপর আসলে রাইটিং টাস্ক ওয়ানের কি কি কন্টেন্ট থাকে, রাইটিং টাস্ক টুতে কি ধরনের কন্টেন্ট থাকে সেটার পার্থক্য আমরা কেমব্রিজের একটা বই থেকে দেখে নিয়েছিলাম। এবার দেখেন, আমরা সরাসরি এত গল্প গল্প না করে আমরা একটা ইন্ট্রোডাকশন লেখার দিকে চলে যাই। কিভাবে একটা ইন্ট্রোডাকশন লেখা যায় তার আগে আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটির উত্তরটা আমি দিয়ে নেই। আপনারা যখন রাইটিং এ যখন পরীক্ষায় যখন যাবেন তখন আপনাদের এই 4টা বিষয় জানতে হবে: টিআর, সিসি, এলআর এবং হচ্ছে জিআরএ। জিআরএ এর অর্থ হচ্ছে টিআর মানে টাস্ক রেসপন্স, কোহারেন্স অ্যান্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আমরা যখন রাইটিং এর বিভিন্ন এসে লিখবো তখন এই বিষয়গুলোকে অ্যাড্রেস করব।
ওকে, টিআর মানে হচ্ছে টাকা, আপনি কতটুকু টাস্কটা বুঝেছেন। এখন দেখেন এখানে আপনি ধরেন হচ্ছে ব্যান্ড 6 পেলেন, সিসিতে আপনি ব্যান্ড 6 পেলেন, এলআরে আপনি ব্যান্ড 7 পেলেন, জিআরএতে আপনি ব্যান্ড 7 পেলেন। তাহলে আমরা যদি ওভারঅল করি তাহলে আপনার স্কোর চলে আসে 6.5। এখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি পড়াবো ক্লাসের মধ্যে। তারপরও আমি আপনাদেরকে যদি কিছু অ্যাডভান্স লার্নার থাকে অলওয়েজ, তাদের উদ্দেশ্যে আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিনে আমি কিছুই লিখি নাই দেখেন। তো গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন আইএলটিএস রাইটিং মার্কিং ক্রাইটেরিয়া টাস্ক 2। কোথায় গেলে ভালো হবে আমি একটু বলি। ডেফিনেটলি আইডিপি আইএলটিএস, অথবা ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস, অথবা IELTS.org। তো এটা যেহেতু শুরুতে চলে আসছে সার্চ দেওয়ার পরে, যে হলো আইডিপি আইএলটিএস, চলে যায় এখানে। যাওয়ার পর ক্লিক করলেই দেখবেন যে এখানে ব্যান কালেক্টর নিচে চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে লাল করে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এখন আপনি দেখতে দেখতে পাচ্ছেন সেটা টাস্ক 1 এর জন্য। তো এখানে ক্লিক করেন, টাস্ক 2 এই চলে আসছে। এই চলে আসলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে ব্যান্ড 7 পেতে গেলে টাস্ক রেসপন্সে কি করা লাগে, কোহেরেন্স কোহেশনে কি করতে হয়, একটু একটু স্ক্রল করতে হয়, লেক্সিক্যাল রিসোর্সে কি করতে হয়, এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে কি করতে হয়। এটা হইতেছে বিষয়। এখন এইভাবে আপনার মার্কিং ক্রাইটেরিয়া হবে। এবং আপনার মজার একটা বিষয় দেখাই আপনাদেরকে, আবার আমি যদি গুগলে লিখি আইএলটিএস রাইটিং টাস্ক 2 পেপার, শীট পেপার, শীট মানে যে শীটে পরীক্ষা হয় সেটার আপনার একটা লিস্ট, মানে পেপারটা আপনাদেরকে দেখাই, তাহলে আরো একটু বিষয়টা ক্লিয়ার হবে। এই যে এরকম পেপারে আপনাকে লিখতে হয়। তো এটা নিচের দিকে দেখেন, নিচের দিকে যে বিষয়টা হয়, এই যে একদম নিচের দিকে আপনাকে এখানে থাকে টিআর, এই যে টিআর, এখানে সিসি, তারপর এলআর, তারপরে জিআরএ। তো এখানে এক্সামিনার 1 তার স্কোর করেন, এক্সামিনার 1 তার নাম্বার দেন, ক্যান্ডিডেট নাম্বারটা লেখেন, লিখে তার স্কোরটা এখানে করে ফেলেন। তারপরে এক্সামিনার 2, 1 এবং 2, সরি নিচেরটা 1 উপরেরটা 2, এক্সামিনার 2 এসে আবার এটাকে রিভিউ করেন এটা ঠিক আছে কিনা। দুইজন টিচার আপনার খাতাটা দেখবে। কিন্তু আপনি কিন্তু ধরেন হচ্ছে টিআরএ আপনি পেয়েছেন হচ্ছে 6, যেটা দেখাচ্ছিলাম, সিসিতে 6, এলআরএ 7, জেনেতে 7। আপনার কিন্তু হিসাব মতে এটা তো গড় করলে 6.5 স্কোর চলে আসে। কিন্তু আপনি 6.5 পাবেন না যদি এই কাজগুলো করেন। কি কাজ? একটা লেখা আছে আন্ডারলেন, মানে আপনি যদি 250 ওয়ার্ডের নিচে লেখেন তাহলে আপনার পেনাল্টি করা হবে। এখানে এক্সামিনার কিন্তু নম্বর অফ ওয়ার্ডস লেখা আছে দেখেন, এক্সামিনার কিন্তু আপনার ওয়ার্ড গুনবেই। একদম মনে রাখেন, প্রতিটা ওয়ার্ড আপনার গুনবে। তারপর যদি আপনি দেখে যে আপনার প্রতিটা ওয়ার্ডের সমস্যা, তাহলে আপনাকে পেনাল্টি করে দিবে, একদম এক পেনাল্টি পাবেন। তারপরে আপনার আরো কিছু কারণে আপনার স্কোর কমবে, যেগুলো ওই মার্কিং ক্রাইটেরিয়াতে নেই। একটা হচ্ছে অফ টপিক, যেটা আপনি লিখতে বলেছিলেন সেটা আপনি লিখেন নাই। আপনার স্কোর কমবে যদি আপনার মেমোরাইজড হয়, মানে আপনার স্কোরটা খুবই মেমোরাইজ একটা মানে রাইটিং, তাহলে কিন্তু আপনার স্কোর কমবে। মেমোরাইজ বলতে হচ্ছে লাইন টু বাই লাইন অনেকে লিখতে পারে। তারপরে ইলিজিবল, ইলিজিবল মানে আসলে ঠিক তেমন কিছুই হয়নি রাইটিংটা। তো এই কারণগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি ডেফিনেটলি 6.5 পাবেন। কিন্তু এই বিষয়গুলো যদি এখানে আপনাকে ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু আপনি মরে যাবেন ভাই। কাজেই কোনোভাবে আন্ডারলাইন করা যাবে না, কোনোভাবে অফ টপিক লেখা করা যাবে না, কোনোভাবেই পুরো এসেটা মেমোরাইজ লেখা যাবে না, কোনোভাবে ইলিজিবল মানে কিছু, ওটা আসলে কারো হয় না সাধারণত, এরকম কিছু একটা হওয়া যাবে না আর কি। ঠিক আছে? সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। আবারও আমি আনমিউট করে দিচ্ছি, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলেন, রেইজ হ্যান্ড করেন, বলেন। আমি যতটুকু পড়লাম এই মাঝখানে। খাতা এক্সামিন কারা করেন? খাতা এক্সামিনার এখন হচ্ছে গ্লোবাল এক্সামিনার, আইডিবি তে ইউজ করে। আপনার খাতাটা অনলাইনে আপলোড হয়, আপলোড হওয়ার পরে আপনার খাতাটা সম্ভবত কানাডা কিংবা মঙ্গোলিয়া বা নো ওয়ান নোস বা সাউথ আফ্রিকার একজন টিচার দেখবেন। তিনি, তার ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে, তার হচ্ছে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার পিএইচডি থাকতে হবে, যারা খাতা দেখে।
অথবা তাকে ডেল্টা করা থাকতে হবে। ন্যূনতম এটা হচ্ছিল তার হলো কোয়ালিফিকেশন। ফর স্পিকিং কোয়ালিফিকেশন এটা তেমন খুব বেশি না। স্পিকিং কোয়ালিফিকেশন আমারই আছে, কিন্তু এবং আমি সার্টিফিকেটও আছে, কিন্তু আপনার হচ্ছে হলো রাইটিং খাতা দেখার কোয়ালিফিকেশন ইস টু টু মানে অনেক হাই। আর কোনো কোয়েশ্চেন্স? জাহিদ শুভ প্লিজ। এ এন ডি এই সূত্রগুলোকে কাউন্ট করা হয়? আর হচ্ছে 250 ওয়ার্ডের খুব বেশি লেখার কি দরকার আছে? কারণ যত বেশি ওয়ার্ড লিখবো তত বেশি এটা ক্রিটিসাইজ হবে তখন। প্রথম প্রসেসটা আমি শুনতে পাইনি। মানে এ এন তারপরে দা এই শব্দগুলো তো কাউন্ট আচ্ছা হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে কাউন্ট করে। আচ্ছা না, খুব বেশি আসলে লেখার প্রয়োজন নাই। খুব বেশি লেখার প্রয়োজন নাই, দিস ইজ বিকজ যত বেশি লিখবেন তত উল্টাপাল্টা লেখাপত্র আসে। 280, 90, 300 গুড ইনাফ। আর ওয়ার্ড কিভাবে কাউন্ট হয়, যে ইনফরমেশন একটা ওয়ার্ড, অ্যান্ড দুইটা ওয়ার্ড, আইডিয়াস তিনটা ওয়ার্ড, আর চারটা ওয়ার্ড, লজিকলি পাঁচটা ওয়ার্ড, সিকুয়েন্স ছয়টা ওয়ার্ড, অ্যান্ড সাতটা ওয়ার্ড, আটটা ওয়ার্ড, নয়টা ওয়ার্ড, 10টা ওয়ার্ড, 11টা ওয়ার্ড, 12টা ওয়ার্ড, 13টা ওয়ার্ড, 14টা ওয়ার্ড, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, এভরিথিং ইজ কাউন্টেড। ওকে, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। নাও লেটস গো। ওকে, আমরা ইন্ট্রোডাকশন লেখা নিয়ে একটু ডিসকাস করবো এখন। ইন্ট্রোডাকশন লিখতে গেলে প্রথমে, যদি আপনি মনে করেন প্রথমে ব্যান্ড স্কোর অনেক বেশি বেশি পাইতে চাই, বেশি বেশি লিখবো, ওটা পরে। এটা ব্যান্ড স্কোর যখন বেশি পাইতে চাবেন তখন আপনি আসলে কনসেপ্টটা ধরে তারপর আপনি এটা লিখবো। আগে আমরা খুব সহজ সরল ভাবে একটা ফর্মেটিভ একটা এক্সামে ঢুকি, তারপরে আমরা এটাকে সামনের দিকে নিয়ে যাব। আচ্ছা, ধরেন এটা আপনার একটা টিপিক্যাল একটা কোশ্চেন, এটা হচ্ছে পার্ট 3। হ্যাঁ, তো টিপিক্যাল এই কোশ্চেন্স এর মধ্যে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে দিস ডেইজ, তো পড়ে ফেলে একটু, সবাই একটু মনোযোগ সহকারে প্রশ্নটা পড়ে ফেলেন, 1 মিনিট বড় করে দিলাম। ফাইন, তাহলে এই কোর্সেস এর সাপেক্ষে আমি যেটা বলতে পারি, আমার এই কোর্সেস এর সাপেক্ষে আমার ইন্ট্রোডাকশনটা কেমন হবে দেখেন। এটা টিপিক্যাল, এটা আইএলটিএস মার্টিন হিঙ্গিসের বই থেকে নেওয়া, যে ফর্মুলা ফর ইন্ট্রোডাকশন, তারা একটা ফর্মুলা ক্রিয়েট করেছেন ইন্ট্রোডাকশনের জন্য। এবং এই ফর্মুলাটা কি রকম দেখেন, এই ফর্মুলাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে প্রথম যে লাইনটা আপনি পড়েন, নাউএডেইজ টেকিং এ ইয়ার আউট টু লিভ অর স্টাডি অ্যাব্রোড ইজ বিকামিং ইনক্রিজিংলি পপুলার। তো প্রথমে যে কাজটা সেটা হচ্ছে কি, অলওয়েজ আমরা একটা প্রেজেন্ট সিচুয়েশন লেখার ট্রাই করব। ওই টপিকের উপর বেস করে আমরা একটা প্রেজেন্ট সিচুয়েশন লিখবো। এটাকে আমরা হচ্ছে হলো প্রথম জব। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, ইন্ট্রোডিউস দ্য টপিক। এবার যেন কোনোভাবেই এটা বাদ না থাকে, টপিকের প্রত্যেকটা অংশ যেন ইন্ট্রোডিউস হয়ে যায়। ইন্ট্রোডিউস দ্য টপিক। ওকে, তারপরে আনসার করতে হয়। যেমন আমি আর একটু আপনাদেরকে একটু বলি, এটা হচ্ছে আমরা কোর্সেসের পার্টে যদি যাই, দেখেন কোর্সেসের পার্টে যদি গেলে, কোর্সেসের আমার কোনটা টপিক কোনটা টাস্ক দেখেন, লক্ষ্য করেন। একটা হচ্ছে এই কোর্সেসের উপরের যে অংশটুকু আছে আমাদের, এটা পুরোটা কিন্তু একটা টপিক। এটা হলো টপিক আপনার। কিন্তু টাস্ক, টাস্ক মানে হচ্ছে আপনার জব, আপনার কি করতে হবে। এটা হলো এইটা করতে হবে, যে আমাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটো লিখতে হবে। এটা হলো টাস্ক, টাস্ক আর উপরেরটা হচ্ছে টপিক। একটা কোশ্চেনের বেসিকটা দুটো পার্ট থাকে, একটা টপিক আর একটা হলো কি টাস্ক। এই জিনিসটা বোঝার পরে আমরা তাহলে যদি একটু দেখে এখানে যাই, তাহলে আমাদের দেখতে হবে যেমন ইন্ট্রোডাকশনটা কিভাবে তারা লিখছে। ইন্ট্রোডাকশনটা তারা বেসিকলি যেভাবে ফর্মুলাটা ইউজ করেছে সেটা হচ্ছে, শুরুতে একটা প্রেজেন্ট সিচুয়েশন লিখছে।
তারপরে টপিকটাকে ইন্ট্রোডিউস করছে, ইন্ট্রোডিউস দ্য টপিক। এখন এই দুটো লাইন পড়ে আপনাকে বুঝে ফেলতে হবে কিন্তু, এই দুটো লাইন পড়েই, সেটা হচ্ছে আমি টপিকটা পুরোটা যেন কাভার করে, মানে দুটো লাইন পড়ে যেন এক্সামিনার বুঝে ফেলে যে আপনি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। আচ্ছা, তারপরে আমি দেখেন বলতেছি হাউএভার, এটার পজিটিভও আছে, এটার নেগেটিভও আছে। তার অর্থ আমি এখানে আপনার ওই অ্যান্সার করতেছি, আনসার টু দ্য টাস্ক, অ্যাডভান্টেজ আছে নাকি ডিসঅ্যাডভান্টেজ আছে এটা আমি অ্যান্সার করে দিচ্ছি। তারপর ইন দিস শেষে আই উইল ডিসকাস, মানে আমি কি করব, তার মানে এখানে একটা প্ল্যান আছে। তাহলে আমার ইন্ট্রোডাকশনের সিকোয়েন্সটা হবে ঠিক এরকম। ইন্ট্রোডাকশনে আমার প্রেজেন্ট সিচুয়েশন থাকবে, তারপরে ইন্ট্রোডিউস দ্য টপিক থাকবে, এই দুটো সেন্টেন্সে আমার পুরোপুরো টপিকটা ইন্ট্রোডিউস হয়ে যাবে। আনসার টু দ্য টাস্ক থাকবে, তারপরে প্ল্যান থাকবে। এখন আপনি যখন এই চারটা পার্ট সেপারেটলি সেপারেটলি লেখা শিখবেন, তখন আপনি একজন খুব ভালো ফর্মুলা ধরে ইন্ট্রোডাকশন লেখা শিখবেন। এরপরের জব হচ্ছে আপনি ওই থিমটাকে মাথায় রেখে নিজের মতো করে ইন্ট্রোডাকশন লিখবেন। আপনার কিন্তু স্টেজ আছে, দুটো থেকে তিনটা স্টেজ। ওকে, প্রথমে যদি আপনি নিজের মতো করে লিখতে যান তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে। তখন আপনার ফরম্যাট ঠিক থাকবে না, এই ঠিক থাকবে না, সেটা ঠিক থাকবে না। আগে একটা ফরম্যাটের মধ্যে ঢোকেন, ঢুকে দুই তিনটা লেখার পরে নিজের মতো করে লেখা শুরু করবেন, এবং পরীক্ষার খাতে নিজের মতো করে লিখবেন, বাট ফরম্যাট এটাই থাকবে। ইউ উইল গেট অ্যান্সার। তাহলে এইটা হইতেছে আমাদের মোটামুটি একটা হচ্ছে হলো ইন্ট্রোডাকশনের মোটামুটি ফরম্যাট। তাহলে ফর্মুলাটা কি? প্রেজেন্ট সিচুয়েশন, ইন্ট্রোডিউস দ্য টপিক, আনসার টু দ্য টাস্ক এবং প্ল্যান। চলেন আমরা এগুলো ভেঙে 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 শিখে আসি। আপনারা ওকে, ভেঙে 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 অনেকগুলো টপিক দিয়ে আমরা শিখে আসি। তাহলে এই চারটা বিষয় হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ইস্যুস। আমি আবার আপনাদেরকে আনমিউট করলাম, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তাহলে শুরু থেকে রিভিউ করে আসি। শুরুতে ক্লাসটা শুরু হয়েছিল আসলে রাইটিং টাস্ক টু, রাইটিং টাস্ক টু নাকি টাস্ক ওয়ান, কোনটাতে আমার বেশি ফোকাস করতে হবে সেই বিষয়ের প্রশ্নের উত্তর দিয়ে, এবং কিভাবে মার্কিংটা ডিস্ট্রিবিউট হয়। তারপরে আমরা টাইপ অফ রাইটিং টাস্ক টু, মানে টাস্ক টুতে কি কি টাইপের কোশ্চেন আছে সে বিষয়ে ডিসকাস করেছিলাম। টাস্ক টুতে কি থাকে, টাস্ক ওয়ানে কি থাকে সেই বিষয়ে আমরা ডিসকাস করেছিলাম। Then we talk about the part of the questions. There are basically two parts. One is task word, another one is topic word. Then we talk about the formula for writing introduction. There are basically four things that you need to keep bear in mind. That's number one is first you need to write the present situation, then introduce the topic completely, then answer to the tasks, and the last one is the plan. And that was actually আমাদের এতটুকু পড়াশোনা ছিল। তাহলে চলেন আমরা একটা করে টপিক ধরি আর একটা করে সেন্টেন্স লিখে আসি। আমি কিন্তু ম্যাটেরিয়ালস একদিন আগে দিয়ে দিই, কাজে আপনাদের ম্যাটেরিয়ালসটা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে ক্লাসে বসবেন, ভালো বুঝবেন। দেখেন, আমার যেটা জব সেটা হচ্ছে ম্যানি ইয়ং পিপল টেক 1 year ব্রেক আফটার ফিনিশিং দেয়ার হাই স্কুল টু ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ। মানে অনেক ইয়াং মানুষ এখন 1 বছর তারা ব্রেক নিচ্ছে হাই স্কুল শেষ করার পরে, এবং ডিফারেন্ট কান্ট্রিজ ট্রাভেল করার জন্য। তো এই টপিকটা যদি আমি তাকাই তাহলে আমাকে দেখবো, যেমন মূল কথা কি, মূল কথা হচ্ছে টেক 1 year ব্রেক, এটা হচ্ছে আমার মূল কথা। এইটাই হচ্ছে টপিকটা পড়ার পর আপনার বের করে নেওয়া, যে আমার এই টপিকের মূল আলোচনাটা কোথায়। মূল আলোচনা হচ্ছে টেক 1 year ব্রেক, কারণ এইটাকে উপর বেস করে আমরা এটা একটা প্রেজেন্ট সিচুয়েশন লিখব। ওকে, অ্যাট দ্য সেম ওয়ে ইট ইজ সামটাইমস সাজেস্টেড দ্যাট প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন হাউ টু গ্রো ভেজিটেবলস অ্যান্ড কিপ অ্যানিমালস। তাহলে এখানকার আমার মূল কথা হচ্ছে লার্ন হাউ টু গ্রো ভেজিটেবলস অ্যান্ড কিপ অ্যানিমালস, এটা হচ্ছে হলো আমার মূল আলোচনা। ফাইন, এবার আপনারা বলবেন, আপনার চ্যাট বক্সে লিখবেন বা এটা পড়বেন, পরে আমাকে বলবেন যে এখানকার মূল আলোচনা কি নিয়ে, টপিকটা পড়ে ফেলেন। আনমিউট করা আছে আপনাদেরকে। বলেন,
এখানকার মূল আলোচনা কি নিয়ে? লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ। Learning a foreign language. ইয়েস, লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, দিস ইজ ইউর মূল টপিক। ফাইন, এই সেম জবটা আপনাদের করা লাগবে। এটা হচ্ছে কি, প্রথমে আপনার টপিকের আসলে মূল জিনিসটা বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে তিনটা ইন্ট্রোডাকশন আছে, আর বাকি তিনটা ইন্ট্রোডাকশন তো পরের পেজে আছে, পরের পেজে আছে বাকি তিনটা ইন্ট্রোডাকশন। তাহলে আমরা যদি এটা এই এইটাকে নিয়ে আমরা আসলে একটা কি লিখবো, একটা হচ্ছিল রাইটিং টাস্ক টু প্রেজেন্ট সিচুয়েশন লিখবো। তো লিখি আমি আসলে টেক 1 ইয়ার ব্রেক কি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা কম পারি তারা যেভাবে লিখবো, ইট ইজ কমন টু সি দ্যাট the popularity বা টেন্ডেন্সি অফ টেকের জায়গায় টেকিং হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি এটা প্রায় দেখা যাচ্ছে যে টেন্ডেন্সি অফ টেকিং 1 ইয়ার ব্রেক দিনে দিনে বেড়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে, বাস এটা প্রেজেন্ট সিচুয়েশন। এই টপিকে আমি একটা প্রেজেন্ট সিচুয়েশন দাঁড় করলাম। এখন সেম হিয়ার আমি যদি এইখানে বসাই দিই এটাকে, যেমন আমি বলতে পারি ইট ইজ কমন টু সি দ্যাট দ্য টেন্ডেন্সি অফ টেকিং 1 ইয়ার লার্ন হাউ টু গ্রো, তাই তো? তাহলে আমি যদি টেকিং 1 ইয়ার ব্রেকের জায়গায় বসাই দিলাম লার্নিং, লার্নিং অ্যাবাউট দ্য ফার্মিং সিস্টেম is increasing day by day around the world. Fine. আবার যদি আমি ফরেন ল্যাঙ্গুয়েজ দেই, the tendency of learning a foreign language is increasing day by day around the world. Same here. তাহলে আমার কিন্তু প্রতিটা সেন্টেন্সেরই একটা করে ইন্ট্রোডাকশনটা লেখা হয়ে গেল, ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্সটা লেখা হয়ে গেল। বুঝছেন, এটা ভেরি ইজি। এবার নিজের মতো করে পরে লিখেন। সরি, কি করতে কি করলাম। ওকে, আর দ্য সেম ওয়ে টেন্ডেন্সিতে আমি তিন ক্ষেত্রে ইউজ করেছি। আমি এখানে ইচ্ছা করলে পপুলারিটি ইউজ হতে পারে, আবার এখানে আমার হচ্ছে হলো ধরেন হচ্ছে হইতে পারে পপুলারিটি হতে পারে, তারপর হচ্ছে টেন্ডেন্সি হতে পারে, ইম্পর্টেন্স হতে পারে। যেমন লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজের জায়গায় ইম্পর্টেন্স ওয়ার্ডটাই বেশি ভালো ছিল। যাই এনিওয়ে, তো এরকম কিছু কিছু ওয়ার্ড আপনাকে চেঞ্জ করে নিতে হতে পারে, এটা আপনার নিজের ওয়ার্ড চয়েসের বিষয়। ওকে, তাহলে এটাকে আমরা বললাম টপিক। এখন এই যে আমি আপনাদেরকে একটা লাইন দিয়ে দিলাম, হ্যাঁ, many young people run their one business rather than doing job. Do you think that the advantage of this outweigh the disadvantage? এইটার প্রথম লাইনটা আপনি আমাদেরকে লিখে চ্যাট বক্সে দিবেন, দিতে থাকেন 1 মিনিট, দিতে থাকেন। প্রথম লাইনটা লিখে চ্যাট বক্সে দিবেন, চ্যাট বক্সে আমি চেক করে দেবো। আপনাদের জন্য কিন্তু সময় হচ্ছিল 40 বাজে, তো আপনাদের জন্য সময় হচ্ছে হলো 43 পর্যন্ত, 3 মিনিটস টাইম।
ওকে, ফিডব্যাক দেওয়ার সময় বলে দেই একটু। কুইক ফিডব্যাক যদি আমি বলি, তাহলে শুরুতে রাবিয়া আক্তার দিয়েছিলেন ফাইন, আশরাফ আলী ইজ গেইনিং পপুলারিটি, ওকে ফাইন। তারপর আরাফাত হোসেন, ওকে ফাইন। তাবাসসুম, তাবাসসুম আমি ইয়াং পিপলটাকে আনবো না, ইয়াং পিপলটাকে আমি হাতের মধ্যে রেখে দিব। এটা আমি যখন পরের লাইনে যখন টপিকটা ইন্ট্রোডিউস করতে হবে তখন এনে এখানে এটা বসাই দেবো। না হলে পরের লাইনে আপনি লেখার কিছু খুঁজে পাবেন না, তাহলে রিপিটেশন হয়ে যাবে। পরের লাইনে কি সুন্দর করে বলতে পারতেন, এই প্রবণতা আরো বেশি কাদের মধ্যে, ইয়াং পিপলদের মধ্যে, তখন এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ জাহিদ শুভ, আপনার যেটা সমস্যা হবে, আপনি পরের লাইনে খোঁজার মানে লেখার আর কিছু খুঁজে পাবেন না। কাজে আপনাকে এখানে টেকনিক্যালি টেকনিক্যালি আপনাকে এখানে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে শুধু টপিকটাকে ইন্ট্রোডিউস করে দিয়ে এই পরের লাইনে টপিকটা ইন্ট্রোডিউস করতে হবে। মাহমুদা, আপনার একই কাহিনী, আপনিও পরের লাইনে লেখার আর কিছু খুঁজে পাবেন না। জহিরুল হক, ইটস ওকে ফাইন। তামিম, ইয়েস ফাইন। ইয়াসমিন, আপনিও পরের লাইনে লেখার কিছু খুঁজে পাবেন না। তারপরে দেলোয়ার, আপনার ক্ষেত্রে একই কথা। তারপরে একজনের নাম আমি জানি না। তারপর মহিউদ্দিন আহমেদ, ইট ইজ আর্গিউড দ্যাট, তো না, মানে রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছেন। ইট ইজ আর্গিউড, এখান থেকে কেউ আর্গু করেনি, কাজে এখানে ইট ইজ সিন দ্যাট বা অন্য কিছু লেখেন। এই মুরাদ, আপনার ক্ষেত্রে একই ঘটনা হবে, পরের লাইনে আর কিছু লেখার সুযোগ পাবেন না। এই যে আপনার একটু ভুল হচ্ছে না, এই যে লিখলেন একটু ভুল হলো, এই ভুল থেকে কিন্তু শেখার আছে। কিরকম শেখার আছে যে এবার দেখায় চলেন। And পরের লাইনের জন্য আমি অনেক কিছু বাদ রেখে দিচ্ছি, কেন বাদ রাখছি? কারণ হচ্ছে হলো আমি ইচ্ছা করলে তো প্রথম লাইনে লিখে ফেলতে পারতাম, লিখি নাই। কারণ হচ্ছে আমি পরের লাইনে এগুলো ইন্ট্রোডিউস করব, করে দুটো লাইন মিলে আমি সুন্দর একটা ইন্ট্রোডাকশন দাঁড় করাবো। তাহলে আমরা চলুন দেখি পরের লাইনে আমরা কি লিখতে পারি, কি কি বাদ থাকলো পরের লাইনে, সেইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, তো বাদ থাকলো কি কি? এখানে পরের লাইনে বাদ আছে ম্যানি ইয়াং পিপল, এই কথাটা আমি আগের লাইনে লিখিনি। ফিনিশিং হাই স্কুল, এই কথাটা আমি আগের লাইনে লিখিনি। ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ, এটাও আমি আগের লাইনে লিখিনি। এখন আমি যখন ইন্ট্রোডিউস করতে যাব টপিক, তখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি এই কথাগুলোকে সহ টপিকটা সহ এই লাইনে আমি ইন্ট্রোডিউস করে দিব। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে, এই যে ম্যানি ইয়াং পিপল, এর পরিবর্তে আমি কি লিখতে পারি? আমি বলতে পারি অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ইয়ং পিপলের পরিবর্তে আমি ইয়ং পিপলই লিখবো। শিরোনাম পাইলে সেটা পরের বিষয়। ওকে, আর এনকারেজ টু ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ, ট্রাভেলের জায়গায় দিয়ে দিলাম ভিজিট। ডিফারেন্ট কান্ট্রিজ এর পরিবর্তে দিলাম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, আফটার কমপ্লিটিং দেয়ার হাই স্কুল। এখন দেখেন, আমার এই দুইটা লাইন মিলে আমার কিন্তু টপিকটা কমপ্লিটলি ইন্ট্রোডিউস হয়ে গেছে। এটাই আপনার জব। এই জন্য প্রথম লাইনে যারা অনেক কিছু লিখে ফেলেছিলেন, তারা কিন্তু এখন দেখুন আর লেখার কোনো কিছু খুঁজে পাবেন না। বুঝছেন? আবারও আমি পরেরটাই আসি, দেখেন এইখানে আমি আগে কি কি লাইন রেখেছিলাম, কি কি বাদ রাখছিলাম দেখি। এই যে আমি আগে প্রাইমারি স্কুল চিলড্রেন, এটা আমি আগে লিখি নাই, বাকিগুলো আমি সবগুলো লিখছি। তাহলে আমার এখন এমন কিছু লেখা উচিত যেন আমার প্রাইমারি স্কুল চিলড্রেন এই কথাটা এই পরের লাইনে ইন্ট্রোডিউস হয়। লেটস গো। তাহলে আমি এখানে লিখি যে দিস ট্রেন্ড, সরি, দিস ট্রেন্ড ইজ বিকামিং increasingly popular
among কাদের মধ্যে? প্রাইমারি স্কুল চিলড্রেনদের মধ্যে। among প্রাইমারি বা এলিমেন্টারি, প্রাইমারি লিখি, স্কুল বয়স। ব্যাস, এটা আমার সেকেন্ড লাইনে এসে দেখেন এটা আমার ইন্ট্রোডিউস হয়ে গেল টপিকটা। ব্যাস, তারপর লাইনে দেখেন যে আমার কি কি লাইন বাকি, ওয়ার্ড বাকি আছে। সেই ওয়ার্ড গুলো দিয়ে আমি একটা সেন্টেন্স লিখবো। ধরেন আমার ওয়ার্ড বাকি আছে হচ্ছে চিলড্রেন, এই কথাটা বাকি আছে, বিগিন কথাটা বাকি আছে, প্রাইমারি স্কুলের কথা বাকি আছে, কম্প্যারিজনটা বাকি আছে। তাহলে আমি বলতে পারি যে অনেক চিলড্রেন তারা এটা কিন্তু প্রাইমারি স্কুল শেখাটাকে সহজ মনে করে, হ্যাঁ, রাদার দেন কই জানি সেকেন্ডারি স্কুলের শেখার তুলনায়। তাহলে এই কথাটাই আমি এখানে লিখে দিব। ম্যানি জায়গায় যদি আমি বলি, ম্যানি লিখলাম, ম্যানি চিলড্রেন ফাইন্ড ইট ইজিয়ার টু লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইন এলিমেন্টারি লেভেল instead of হাই স্কুল। দেখছেন, এইবার আমি দেখেন এটাকে কি করে ফেললাম, টপিকটাকে সহজ ভাষায় আমি ইন্ট্রোডিউস করে দিলাম। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রথম সেন্টেন্সটাকে আমি এই কাজটা করি নাই, আমি হাতের মধ্যে রেখে দিয়েছি আর কি। তারপরের সেন্টেন্সটা আমি ইন্ট্রোডিউস করে দিলাম। এখন আপনাদেরকে আমি একটা জব দেই, সেটা হচ্ছে আপনারা এবার একটু দেখেন এইখানে কোন কোন জিনিসটা বাকি রাখছিলেন, এবং দেখেন যারা আগের সেন্টেন্সটা এই পুরোটা করছিলেন, মানে অনেক সবকিছু ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, তারা কিন্তু এবার বিপদে পড়ে গেছেন। তারা কিন্তু এখন আর হচ্ছে হলো আর কোনো কিছু লেখার খুঁজে পাবেন না। ঠিক আছে, তাহলে তারপরও আপনি যদি চেষ্টা করেন, ক্লাসে একটা চেষ্টা করেন, বাসায় বসে আরো দুই তিনটা চেষ্টা করেন, তাহলে তো পারবেন। তাহলে আপনারা যারা লিখছিলেন তারা আসলে প্রথম সেন্টেন্সটা চিন্তা করেন, যেটা ভুল লিখছিলেন এবার রাইট করে লিখছি আর কি। তো আপনারা এবার হচ্ছে হলো ইন্ট্রোডিউস দ্য টপিকটা লিখবেন, লিখে ফেলেন সবাই। আর আমি আপনাদের হয়ে এখানে একটু ইয়ে লিখে দিই, প্রথম সেন্টেন্সটা লিখে দিই। ইটস কমন টু সি দ্যাট দ্য টেন্ডেন্সি অফ রানিং ওয়ান বিজনেস is becoming popular. আর আপনারা সেকেন্ড সেন্টেন্স লিখে আমাকে চ্যাট বক্সে জমা দেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমি লিখে দিলাম আপনাদের ফার্স্ট সেন্টেন্সটা। এবার আপনারা আমাকে ইন্ট্রোডিউস দ্য টপিকটা লিখে দেন। আপনাদের জন্য সময় বরাদ্দ হচ্ছে 3 মিনিটস।
চলেন আমরা একটু দেখে আসি কে কি লিখেছেন। আম, শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে ম্যানি ইয়াং পিপল, আশরাফ আলী লিখেছেন ম্যানি ইয়াং পিপল আর ডুইং দেয়ার ওন বিজনেস ইনস্টেড অফ ডুইং জব। আর একটু যদি বলতেন যারা ইন্টারেস্টেড তাহলে আর বেশি বেটার হতো। দ্য ট্রেন্ড ইজ বিকামিং পপুলার অ্যামং ইয়াং পিপল ইনস্টেড অফ ডুইং জব, ফাইন। রাবি আক্তার লিখেছেন মোস্ট অফ দ্য ইয়াং পিপল আর নট ইন্টারেস্টেড ইন ডুইং দেয়ার সার্ভিসেস। এই সার্ভিসেস ওয়ার্ডটা এখানে যাচ্ছে না। Okay, this trend is very popular among the young people as many of them prefer engaging themselves into business rather than doing the fine. An increasing number of young people choose to run their own business instead of fine. Choose to at a good word. A number of young people are trying to do the job. Trying in lieu of is a good word definitely, but trying to do না, চেষ্টা করছে না মানে করছে। আচ্ছা, জহিরুল ইসলাম, an increasing number of people choose to conduct কোন বিজনেস হবে না, রং কলোকেশন, রান হতে পারে। আচ্ছা, an increasing number of young people are interested to run their one business, ফাইন মাহমুদা। an increasing number of teenagers, young people এর জায়গায় teenagers আমরা ইউজ করতে পারবো না, সার্চ দিবেন। ইয়াং পিপল হচ্ছে 16 থেকে 24, টিনেজার হচ্ছে 13 থেকে 19, কাজেই টিনেজার্স ডোন্ট ইউজ। প্রেফাব মুভিং দেয়ার, না মুভিং ওয়ার্ডটা যাচ্ছে না, এবং অ্যাকমপ্লিশ টাস্ক ওয়ার্ডটাও যাচ্ছে না। Delaware doing one business tendency is the mostly seen in the young people among the young people around the world. তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন টানা একটা 10 মিনিটের একটা ব্রেক নিই। টাইমার চালু থাকলো, 10 মিনিট পরে আমরা আবার ক্লাস শুরু করব।
ওকে, লেটস মুভিং অন। আমরা আবার তাহলে স্টার্ট করি। এবার আমরা যে তৃতীয় থার্ড পয়েন্টে যেটা যাব সেটা হচ্ছে কি, অ্যান্সার টু দ্য টাস্ক। অ্যান্সার টু দ্য টাস্ক বলতে একটু আগে আমরা যেটা বললাম, এটা হচ্ছে আমাদের টাস্ক। অর্থাৎ ওরা বলতেছে কি, ডু দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ গিভিং চিলড্রেন দিস মেসেজ। মানে এটা কি অ্যাডভান্টেজ, এটা আসলে প্রসেসটা একটু ভুল আছে। ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে অ্যাডভান্টেজটা বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজটা বেশি, এর উত্তর আপনি দিয়ে দেন। তবে আমি যদি বলি, আই থিঙ্ক, আমার কাছে মনে হচ্ছে 1 বছর ব্রেক নেওয়াটার অ্যাডভান্টেজ বেশি। আই থিঙ্ক দ্য বেনিফিটস ইন টার্মস অফ, আচ্ছা ইন টার্মস অফ কি, যদি তারা আসলে 1 বছর এই ব্রেক নিয়ে ঘোরাফেরা করে, ইন টার্মস অফ এক্সপেরিয়েন্সিং, মূল রিজনটা কি, মূল অ্যাডভান্টেজটা কি, এক্সপেরিয়েন্সিং ডিফারেন্ট কালচার, আর গ্রেটার দেন দ্য ড্রব্যাকস। এটা হইতেছে হচ্ছে হলো আপনার অ্যান্সার টু দ্য টাস্ক, উত্তর দিয়ে দিলাম। আবার দেখেন, আপনি হচ্ছে হলো ফার্মিং সিস্টেম সম্পর্কে শিখতেছেন প্রাইমারি স্কুলে, এটা কিন্তু আপনার জন্য বেটার একটা পার্ট। তাহলে আই থিঙ্ক দ্য বেনিফিটস ইন টার্মস অফ, এবার তো কালচার না, এক্সপিরিয়েন্সিং বা গেইনিং প্র্যাকটিক্যাল স্কিলস, আর গ্রেটার দেন দ্য ড্রব্যাকস। বাস, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আবার যদি আমি আসি, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাটা ভালো নাকি খারাপ, ডেফিনেটলি ভালো। আই থিঙ্ক দ্য বেনিফিটস ইন টার্মস অফ গেইনিং নলেজ আর গ্রেটার দেন দ্য ড্রব্যাকস। আপনারা আপনাদের মতো লিখবেন যে হচ্ছে এটা সুবিধা বেশি নাকি এটা অসুবিধা বেশি, উল্টাই দেওয়া যাবে। এবার ইন টার্মস অফ এর পরে আপনার মূল চ্যালেঞ্জ কোথায়, ইন টার্মস এর পরে আর কি। ওকে ফাইন। যখন আপনার অ্যান্সার টু দ্য টাস্ক হয়ে গেল, আপনারা আপনাদের টপিকের অ্যান্সার টু দ্য টাস্ক লেখেন, আমি আপনাদের টপিকে ইন্ট্রোডিউস দ্য টপিকটা লিখে দিই। লেখেন অ্যান্সার টু দ্য টাস্ক, নাকি একবার দেখে নিবেন, ছোট করে দিই যাতে উপরটা আপনি দেখতে পারেন। ওকে ফাইন, আমি আপনাদের জন্য ইন্ট্রোডিউস দ্য টাস্কটা দেখি। ম্যানি ইয়াং পিপল অ্যান্ড, আচ্ছা, এ নাম্বার অফ ইয়াং পিপল choose to do one business, choose to get involved in one business instead of doing job. Yes. আপনারা আপনাদেরটা লিখবেন, আনসার টু দ্য টাস্ক, 2 মিনিটস। একজন লিখে ফেলেছেন অলরেডি, ফিডব্যাকও দিয়ে দিই। ইয়াসমিন লিখে ফেলেছেন, ফাইন। প্রফিট, হতে পারে প্রফিটের চেয়ে তো টাকা পয়সার চেয়ে তারা অনেক ভালো কিছু আছে তো। হ্যাঁ, সেলফ ডিপেন্ডেন্সি, গুড। মানে প্রফিটের চেয়ে আসলে সেলফ ডিপেন্ডেন্সি লেখাটা বেটার। ওকে, 2 মিনিটস।
তাবাসসুম, আই থিঙ্ক দ্য বেনিফিটস অফ রানিং ওয়ান বিজনেস আর গ্রেটার দ্যান দ্য ডিরব্যাকস। না, তাবাসসুম ভুলে গেছে। যখন আপনি আই থিঙ্ক দ্য বেনিফিটস অফ রানিং ওয়ান বিজনেস, এটা না আপনার মুখস্থ হয়ে গেছে। আমি ইন টার্মস অফ ওয়ার্ডটা এনে এখানে মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু আপনারটা মুখস্থ হয়ে গেছে। ইয়েস, আশরাফ আলী আপনার ঠিক আছে। 2 মিনিট ডান। তাহলে আমরা একটু প্ল্যানিং এ চলে আসি, চলেন প্ল্যানিং। প্ল্যানিং কি? আমি এসেতে কি করব তার একটা আসলে প্ল্যান আমাকে লিখতে হবে। তাহলে আমি লিখবো দিস এসে উইল ডিসকাস ওয়াই, কেন, ওয়াই টেকিং দিস ব্রেক ইজ এসেনশিয়াল ফর স্টুডেন্টস, নিজের ভাষায় লিখছি দেখছেন, স্টুডেন্টস অ্যান্ড হোয়াট কাইন্ড অফ প্রবলেমস দে ফেস। সুন্দর। দেখেন আমি কিন্তু, আপনারা 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 যে সেন্টেন্সটা লেখেন সেটা অনেকটা স্কুপ সেন্টেন্স হয়ে যায়। স্কুপ সেন্টেন্স কি? স্কুপ সেন্টেন্স হচ্ছে আপনারা যে সেন্টেন্সটা লেখেন সেই সেন্টেন্সটা মুখস্থ হয়ে যায়, আমার সেন্টেন্সটা মুখস্থ হয় না। This essay will discuss why taking this break is essential for students and what kind of problems they face. ওকে, আবার এটাই ধরেন আমি কপি করে লিখলাম এখানে যে তারা হচ্ছে হলো নিজেদের আসলে ভেজিটেবল গ্রো করবে, তারপরে অ্যানিমাল রাখবে, তারপরে তারা কি লিখতে পারে? দিস essay will discuss why learning learning about agricultural work is essential for students, for student না তো, for kids, and what kind of problem and what kind of risks they experience, what kind of risk they need to handle. আরো বলতে পারেন to cope up with, বা what kind of challenge they need to experience, বাস। আবার যদি এখানে আসি আমরা সাম, যদি আমরা প্ল্যানিং এ যাই যে হচ্ছিল লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হতে পারে। আচ্ছা, ওয়াই ওয়াই সাচ ইম্পর্টেন্ট লেসন is essential for these years, and যদি তারা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তাহলে কিন্তু চ্যালেঞ্জ ফেস করবে, তাই না? and what kind of challenges they face। এই তো আপনার কি হয়ে গেছে, আপনার হচ্ছে হলো একটা এসে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। তাহলে আমি যদি এটাকে দেখেন, এটা তো এইভাবে লেখা যাবে না, এটা পরীক্ষায় যেভাবে লিখতে হবে। পরীক্ষায় আপনাকে আহ, এই যে নিয়ে আসলেন, এটা কিন্তু আপনাকে হচ্ছে হলো একটা করে লাইন করে লিখতে হবে, মানে একটা প্যারাগ্রাফ করে লিখতে হবে। অলওয়েজ একটা প্যারাগ্রাফ করে লিখতে হবে। তারপরে এই যে প্যারা করে লিখতে, এই যে প্যারা, এই যে প্যারা করে লিখলেন না, এটাই হইতেছে আপনি দেখছেন কত সুন্দর একটা ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেছে। আর ফরম্যাটটা ফলো করে আমরা লিখছি, এবং এটা পড়তেও তো আপনার মজা লাগে যে হচ্ছিল কি সুন্দর করে একটা ফর্মেটিভ একটা ইন্ট্রোডাকশন বের হয়ে গেছে সামনের দিকে, ঠিক না? তাহলে এখানে কিন্তু কিন্তু উল্টাপাল্টা কোনো কথাবার্তাই নাই। তাহলে এই যে এটার এই কোর্সের ইন্ট্রোডাকশন হবে ঠিক এরকম। তারপরে আবার যদি আপনি এভাবে একটা প্যারা করে লিখতে হবে introduction। আর আপনাদের কাজ কি দেখেন, আমরা তাহলে আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম শুরু থেকে যদি আমরা একটু আসি যে রাইটিং টাস্ক অন ইম্পর্টেন্ট নাকি রাইটিং টাস্ক টু ইম্পর্টেন্ট। তারপরে আমরা শিখলাম টাস্ক টুতে কি কি আসে, টাস্ক ওয়ানে কি কি আসে, টাস্ক টুতে কি কি এসে আসে, টাস্ক টুতে প্রসেসটার কয়টা ভাগ আছে। দেন উই টক অ্যাবাউট
the formula for introduction, very easy formula. And then I write actually the three essays, and you write for yourself for one essay. And this is your practice materials that's already you have been given, and you need to solve it at home. কালকের মধ্যে আপনি এগুলো সলভ করবেন, দুটো তিনটা আছে, এই দুটো তিনটা বাকি যে দুটো তিনটা আছে সুন্দর করে লিখে আমাকে সেন্ড করে দিবেন, আমি টপিকটা আপনাদেরকে চেক করে দিবেন। এটা পরশুদিন আমাকে পাঠায় কোনো লাভ নেই, কারণ পরশুদিন আমার সময় নাই চেক করার। ওকে? এবং কালকের মধ্যে আপনাকে সেন্ড করতে হবে, কালকে রাত্রি 12টা পর্যন্ত। ইন্ট্রোডাকশন নিয়ে কোনো যেন ঝামেলা না থাকে। ইন্ট্রোডাকশনের ঝামেলা শেষ হোক, এর পরের ক্লাসে বডি প্যারার ঝামেলা শেষ হোক, তারপরে ক্লাসে কনক্লুশনের ঝামেলা শেষ হোক, এভাবে ঝামেলাগুলো শেষ হোক আর কি। আর আজকের পড়াটা আপনি জমায় রাখলে আস্তে আস্তে পড়াগুলো জমতেই থাকবে, জমতেই থাকবে, জমতেই থাকবে। হ্যাঁ, তাহলে এখন আমি আপনাদেরকে ওপেন কোশ্চেন ডিসকাশনে যাব আর কি। ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিসকাস বাই ইয়ারসেলফ, অর্থাৎ আপনারা নিজেরা ডিসকাস করবেন আগে, দেন আমার সাথে ডিসকাশন। আজকের ক্লাসে কি শিখছেন, আজকের ক্লাসে কি কি সমস্যা ছিল, কি সমস্যাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়, আগে নিজেরা ডিসকাস করেন। এবং ডিসকাস করার পরে তারপর আমার সাথে এসে ডিসকাস করেন। তারপরে আমরা একটা ওভারঅল একটা সামারি, এই মিটিংটার যেটা সামারি আছে সেই সামারিটা আমরা একটা কি করবো, অ্যাড করবো। তাহলে নিজেরা ডিসকাস করতে গেলে আপনাদের ব্রেকআউট রুমে যেতে হবে। হ্যাঁ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গো টু দ্য ব্রেকআউট রুম। প্রতিটা ব্রেকআউট রুমে 6 থেকে 7 জন থাকবেন, আমার কাছে মনে হয় একটু বেশি, তো আমি একটু 5 জন দিলাম। ব্রেকআউট রুমে গিয়ে কিন্তু আপনি অবশ্যই আনমিউট হবেন, আনমিউট হয়ে নিজেরা ডিসকাস করবেন যে কি শিখলাম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর যে কিছুই পারেন না সেও জিজ্ঞেস করেন যে আমি ভাই কি কি পড়াইছি একটু বলেন তো দেখি, আর কোন কোন সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে একটু বোঝেন, নিজের আগে বোঝেন, না পারলে আমি আসি আমার সাথে ডিসকাশন। আমি আপনাদেরকে ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিয়েছি। হ্যাঁ, সো ওপেন অল রুম, গো দেয়ার অ্যান্ড ডিসকাস। গো, 5 মিনিটস ডিসকাস করবেন। গো, জয়েন দ্য ব্রেকআউট রুম, নিজেরা একটু ডিসকাস করে আসেন। গো গো, আরো 9 জন এখনো যাননি, 9 জনকে রিকোয়েস্ট করবো চলে যান। আরো 6 জন বাকি আছেন কিন্তু, ডিসকাশন রুমে চলে যান। এসআর, খালিদ হাসান, মুনতাসির, রুবাইদা, হেল্পের জন্য একজন হেল্প হেল্প চেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে আমি কোনোভাবে হেল্প করতে পারি? আপনারা হেল্পের জন্য বাটন ক্লিক করেছিলেন। হ্যালো? অলরেডি না হলে আপনারা ডিসকাস করেন, লিখ করলাম। হেল্প লাগলে আমাকে বলেন।
সো এখন হচ্ছে টাইম হচ্ছে আমাদের রিক্যাপ করার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে আনমিউট করব, আপনারা উত্তর দিবেন, মানে প্রশ্ন আমাকে করবেন, আমি উত্তর দিতে রেডি। বলেন, একটু রেইজ হ্যান্ড করে প্রশ্ন করলে ভালো হয়। জি বলেন প্লিজ। ভাই একটা প্রশ্ন হচ্ছে যে মানে এই দেখলাম তো মানে এই ফরম্যাট গুলো আর কি যেটা আমাদের আজকে শিখালেন অনেকটা টেকনিক্যাল। হ্যাঁ, মানে এটা অনেকটা কি বলবো যে ফরম্যাটটা মেমোরাইজও করতে হবে, আবার মানে ফ্লুয়েন্ট মানে কি বলে মানে ফ্রি হ্যান্ডে আবার নিজেদের লিখতেও হবে। মানে দুইটার কম্বিনেশনটা একটু মানে কি বলবো ভয় পাচ্ছি বা একটু ইয়ে লাগতেছে একটু প্রথমে আপনি না, বললে মানে প্রথমে ফরম্যাট ফলো করে লেখাটাই বেটার, তারপরে এটাকে ভেঙে নিজের মতো করে লিখতে লিখতে হবে। যেমন আপনি ফরম্যাটটা যদি এভাবে বের করতে চান, প্রথমে একদম টিপিক্যাল ফরম্যাটে চান, ধরেন হচ্ছে এটা থাকবে, এখানে কিছু একটা লিখে দিবেন, তারপরে টেন্ডেন্সির পরিবর্তে পপুলারিটি, পপুলারিটি না হলে দেখবেন যে হচ্ছে হলো এই কোনো কিছু একটা আপনার ঢুকাই দিতে হবে। এইখানে আপনি টপিকটা লিখে ফেলবেন, আর কোনো কিছু টাচ করবেন না। তারপরে এটা তো থাকলোই, এই যে এই পরের এইটা কিন্তু আসলে একটু ভেরি ভেরি টিপিক্যাল ওয়ান, এটা এই ফরম্যাটে মুখস্থ করে ফেলবেন। এই যে এটা করলেন মুখস্থ, অথবা এইটা করলেন, এই যে ম্যানি পিপল ফাইন্ড ইট ইজিয়ার টু, এটা মুখস্থ করলেন। নতুবা আরেকটা মুখস্থ করলেন, সেটা হচ্ছে হলো এ নাম্বার অফ পিপল চুজ টু। ব্যাস, এই তিনটা জিনিস মুখস্থ করে রাখলেন, যে মিলে গেলে ভাই এটা লিখে দিব, নাহলে নিজের মতো লিখবো। তারপরে আপনাকে শুধু এই জায়গাটা চেঞ্জ করতে হবে, অলওয়েজ এটা আপনি মাথার মধ্যে রেখে দিবেন। আর তারপরে এইখানে ধরেন এখানে টপিকটা বসাই দিবেন। ওকে, ফর কাদের জন্য, কিডসের জায়গায় ইয়াং পিপল হতে পারে, এই হতে পারে, সে হতে পারে। এই রিস্কটা আপনাকে একটু দেখতে হবে, রিস্ক নাকি চ্যালেঞ্জ নাকি সামথিং এলস। এই তো একটা ফরম্যাট আপনার মধ্যে দাঁড়ায় গেছে। তো এই একটা ফরম্যাট আপনি 3 4 বার, 4 5 বার, 6 7 বার লিখতে লিখতে এটা ঠিক হবে। তো প্র্যাকটিসের ব্যাপার, তাই না? আচ্ছা, তারপরে আমরা যদি আচ্ছা, এখন ভাইয়া ওই মানে আমি একটু স্লো লার্নার আর কি, তো মানে আহ, এই ক্ষেত্রে আমার করণীয় কি, মানে আপনি যদি একটু করণীয় বলেন। হচ্ছিল, আপনি এখন হচ্ছিল খুব হাত, ফাস্ট শিখতে পারি না। না না, আপনি আস্তে আস্তে লিখেন। আপনি আপনি এই কি বলে আস্তে আস্তে হাত ঘোরাতে থাকেন। তো এই দেখবেন যে একসময় আপনি ইন্ট্রোডাকশন আসলে মনের, মানে আলটিমেটলি আপনি লিখে ফেলতেছেন শর্ট করে এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আপনার প্র্যাকটিসের বিষয় আছে। আচ্ছা ইয়াসমিন, বলেন। স্যার, আমি কিভাবে মানে কতটা প্র্যাকটিস করলে এটা ইনক্রিজ মানে আরো বেশি ভালো পারবো? কারোর জন্য বা না আর একবার প্র্যাকটিস করতে হবে না, কারোর জন্য 20টা প্র্যাকটিস করতে হবে, কারোর জন্য 30টা প্র্যাকটিস করতে হবে। এটা ডিপেন্ডিং অন ইয়োর লেভেল। ঠিক আছে, এবং কারোর জন্য এরপরে যে দেখছে অনেকে, দেখার পরে কারোর জন্য আর একটাও করতে হবে না। বাট কারোর জন্য আসলে আবার 3 4টা প্র্যাকটিস করতে হবে, কারোর জন্য 10টা, কারোর জন্য 20টা, ডিপেন্ডিং অন ইউ। স্যার ধরেন 10টা আপনি এক্সাম্পল আমাদেরকে দিলেন, আমি এই 10টাকে যদি বারবার প্র্যাকটিস করি তাহলে কি হবে না 10 মানে আলাদা ধরনের প্র্যাকটিস 30টা 30 ধরনের? আলাদা ধরনের প্র্যাকটিস। আপনি নেটে যাবেন, নেটে গিয়ে আপনি যেহেতু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে শিখছেন, সার্চ দেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ আইএলটিএস এসে, লিখে সার্চ দিয়ে অনেক টপিক আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট টপিক ট্রাই করেন। আমার এখানে দুটো টপিক দেয়াই আছে, দুটো আগে লেখেন। তারপর রাবে আক্তার, আচ্ছা বলেন। জি ভাইয়া, আমাদের যে এখন আইএলটিএস যে এক্সামটা, এটা কি কম মানে পেপার বেস দিতে হবে নাকি কম্পিউটার বেসড? আর সেক্ষেত্রে তো এখানে আমরা তো হচ্ছে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, বা এখানে হচ্ছে ভুল হলে অনেক সময় গ্রামাটিক্যাল বা ওয়ার্ডের ইয়াগুলো আমরা বুঝতে পারছি। তো সেটা এই বিষয়টা জানা। আর হচ্ছে যে আমাদের আহ, এটা যে প্র্যাকটিসের ইয়াটা আমরা কি কোনটা থেকে করব? এটা কি ক্যামব্রিজ কত নাম্বার থেকে, বা আপনার কাছে কোনো কি ইয়া আছে কিনা, হোম টাস্ক দিবেন কিনা? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্রশ্নটা ছিল পেপার বেসড পেপার নাকি বেস। আছে, হচ্ছে এটা দুটো ভাবে পরীক্ষা দেওয়া যায়, কম্পিউটার পেপার বেসড? বেস পরীক্ষা দেওয়া যায়, কম্পিউটার বেসও পরীক্ষা দেওয়া যায়।
কম্পিউটার বেস পরীক্ষা দিলে আপনি এই সুবিধাটা পাবেন না, এখানে কারেকশন করতে করে দিবে না, এখানে কোনো কিছু উঠবে না, সাদা একটা পেপার উঠবে এরকম, এই লিখতে হবে আর কি, টাইপ করতে হবে। আর হচ্ছে হলো এই সুবিধাটা আপনি পাবেন না, যে কারেকশন করার সুবিধাটা। আর হচ্ছে পেপার বেজে আপনাকে পেন ইউজ করতে হবে, নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে আপনি প্র্যাকটিস যদি, আমার এখানেই আসলে এই শীটটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই গ্রুপের মধ্যে আরো 2টা এসে আছে, এই 2টা এসে তো লিখতে পারেন অবশ্যই। আর আপনারা বেটার যদি আরো একটু মানে ফার্দার প্র্যাকটিস করতে চান, তাহলে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখলাম, দেখেন আইএলটিএস, যেহেতু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখাইছে, আগে ওটা কি লাইনের মধ্যে আনেন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে টপিক সার্চ দিলে না হাজার হাজার চলে আসে, আপনারা এগুলো নেন, নিয়ে একটা প্রধান টিপলাম, এই যে একটা টপিক, 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 কত টপিক আছে, একটা টপিক ধরে ধরে টপিক লিখলেই হলো, 10টা 15টা টপিক লিখে লিখলেই আপনার আসলে প্র্যাকটিস হয়ে যাবে। আমরা আসি আপনার জন্য চেক করে দেওয়ার জন্য, বাট টুমরো আহ রাত 12টা পর্যন্ত, পরের দিন দিলে কিন্তু আমি ভেরি সরি, কারণ আমি দিনের বেলা চেক করার টাইম পাবো না, আমার ক্লাস আছে, বিদেশ কাউন্সিলে আছে, আবার আমার নিজের প্রতিষ্ঠানেও আছে। সো দ্যাটস ইট, দ্যাটস ইট ফর টুডে, যেহেতু কারো কোনো কোশ্চেন, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে কোথায় এইচডব্লিউ টা দিছেন না, পাচ্ছি না তো। আমি মনে হয় দিয়ে দিছি আগে, আপনি চেক করেন। ঠিক আছে, তাহলে নতুবা আমি দিয়ে দিচ্ছি এখন, তাহলে স্যার এখন একটু দিয়ে দেন, আমাদের স্যার কাছে জি নাই স্যার, এটা। জি স্যার দিয়ে দেন, পাইনি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ তাহলে। ভাই একটা প্রশ্ন, ওই যে আমাদের FIM32 ওইটাতে, ওইটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছেন নাকি অন্য ওখানেও দিচ্ছি হোয়াটসঅ্যাপ আমি, গ্রুপ? ওখানেও দিয়েছি FIM32-তে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ব্ল্যাঙ্ক ছিল, প্র্যাকটিস এরিয়া গুলো ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক ছিল, ওই যে আমি লিখে দিলাম। ও আচ্ছা, আচ্ছা ভাই, ওকে, তাহলে কালকে মানে একটা আপনি যে হোম টাস্ক দিয়েছেন একটা টপিক, 2টা। ই বই এগুলোর সাথে তুমগো বই আছে না হলো? দুইটা, দুইটা, তাহলে সেকেন্ডটা পাইনি ভাই, একটু দিলে ভালো হয়। আচ্ছা না, ঠিক আছে, দুটো ফাঁকা আছে আর কি, দুটো টপিক ফাঁকা আছে, ওখানে 5টা ছিল তো 6টা ছিল, তো আমি 3টা ক্লাসের মধ্যে করিয়েছি, একটা আপনারা করলেন, 4টা, দুটো ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাকে সেন্ড করবো কিভাবে? ওই গ্রুপে সেন্ড করলেই হবে। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিব। ইস, ওকে।